আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলবে পাশের দুই দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি, ফ্রান্সের সিদ্ধান্তকে বেপরোয়া বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বেপরোয়া এবং এটি শুধু হামাসের প্রচারণাকেই উৎসাহ দেবে। এদিকে যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া, সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ডের সঙ্গে সংঘাত নিরসনে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করছে কম্বোডিয়া। এখন তারা থাইল্যান্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে। তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনো কোনো সম্মতি আসেনি, বরং সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড, খবর রয়টার্সের। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের জন্য পশ্চিমাদের দুষলেন চীন। দ্বিতীয় দিনের মতো চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত। আজ শুরু হওয়া নতুন পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করছে। ফলে ওই অঞ্চলে এখনও সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। ইস্যুটি উদ্বিগ্ন করছে চীনকে। সমাধানের আগ্রহী জানিয়েছে চীন। তারা বলছে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন উদ্যোগ, চলছে পরিষ্কারের কাজ। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল। সেখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলবে পাশের দুই দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল আজ এই তথ্য জানায়। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েলের ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে এই দুই দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না। ত্রাণ বিতরণে আকাশপথ ব্যবহার করতে হবে। ফলে এয়ার ড্রপের মাধ্যমে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত বছরে এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানায়, আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে। সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে সব ত্রাণ ফেলা হয়। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হয়। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে থাকে। গত বছর এমন এক পর্যায়ক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজায় 5 জন বাসিন্দা নিহত হয়েছিল। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে অভিযোগ করেছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি, ফ্রান্সের সিদ্ধান্তকে বেপরোয়া বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণার করা সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বেপরোয়া এবং এটি শুধু হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে রুবিও বলেছেন, এই সিদ্ধান্ত ৭ অক্টোবর হামলার শিকার ইসরায়েলিদের প্রতি চপেটাঘাত। এটি হামাসের জন্য প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে আরও বিলম্বিত করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও অব্যাহত আছে। নিহত হয়েছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি। অন্যদিকে বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। ম্যাক্রো উল্লেখ করেছেন, হামাসকে নিরস্ত্র করে গাজাকে নিরাপদ করতে হবে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করা জরুরি। ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চায়। এ অবস্থায় কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলকে আর রক্ষা করবে না ফ্রান্স। ফ্রান্স জানিয়েছে, ইহুদিবাদীদের এবার চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে। যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া, সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের সঙ্গে সংঘাত নিরসনে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে কম্বোডিয়া। এখন তারা থাইল্যান্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে। তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনও কোনো সম্মতি আসেনি, বরং সীমান্তে শক্তি বাড়াচ্ছে তারা। খবর রয়টার্সের। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতাজ বলেছেন, আমরা কোনোভাবে থাইল্যান্ডের আগ্রাসনকে মেনে নেব না। থাইল্যান্ড প্রথমে কম্বোডিয়ায় হামলা চালিয়ে যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তাতে করে থাইল্যান্ডকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এরপরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া ব্যাপক আকারে হামলা শুরু করে। এই হামলার পর থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখের বেশি বাসিন্দা ইতিমধ্যে পালিয়ে গেছে। এ অবস্থায় কোনোভাবেই থাইল্যান্ড আগের অবস্থানে থাকতে পারছে না। থাইল্যান্ড মনে করেছিল তারা হয়তো কম্বোডিয়ায় হামলা চালিয়ে তারা সবকিছু অর্জন করতে পারবে, কিন্তু কম্বোডিয়ার ভারী ভারী অস্ত্রের আঘাতে থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক এক করে অনেক মানুষ পালিয়ে যাচ্ছে। এর কয়েকদিন আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাংকে পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। অভিযোগ ছিল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে আতাত করছিলেন। এই অভিযোগ এনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য হয় তার দেশের জনগণ। অবশেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই ওই দেশে আবার সংকট দেখা দিয়েছে। নতুন করে কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা। অবস্থায় দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় দুই পক্ষের হামলায় মানুষ মারা যাচ্ছে। এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি সেখানে নতুন করে আরও আহত হয়েছে অন্তত ৪০ জন। আর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এই ধরনের সংঘর্ষের ঘটনা সত্যি উদ্বেগজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য থাইল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও থাইল্যান্ড এখন কম্বোডিয়ার ওই সীমান্ত এলাকায় ভারী ভারী অস্ত্র মোতায়েন করতে শুরু করেছে। কেন্দ্রীয় কার্যালয়ে নতুন উদ্যোগ, চলছে পরিষ্কারের কাজ। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল। সেখানে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। প্রায় ১ বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার ২৩শে জুলাই থেকে ১০ তলা বিশিষ্ট ভবনটির পরিষ্কার শুরু করা হয়। বৃহস্পতিবার ২৪শে জুলাই সেখানে ১০ থেকে ১২ ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে। তারা বলছেন, পুরো ভবন পরিষ্কার করবেন তারা। ভবনটির ৩য় তলায় জমে থাকা ইটের ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। এর আগে বুধবার সকাল থেকে নিচতলা পরিষ্কার করা হয়। নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত
আহতদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি। তারা বলছেন পুরো ভবনে কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপরই পুরো কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে ভবন ভেঙে অনেককেই ইট পাথর খুলে নিতে দেখা গেছে। অবস্থায় আওয়ামী লীগের পুরো কার্যালয় এতদিন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। সেখানে মাদক কারবারিরা দিনের পর দিন গিয়ে তারা আড্ডা দিত এবং পুরো এলাকাটি তারা ধ্বংস করার পায়তারা করছিল। অবশেষে ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে সেসব এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে তারা সেখানে নতুন কিছু করতে চায়। এই উদ্যোগ গ্রহণ করেছে তারা এবং ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছে। সেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের জন্য একটি অফিস করা হবে, জন্য সেখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।